নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, আমাদের বাংলা বাজার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং যদি পারেন তাহলে বাংলা বাজারের সদস্যপদ নেবেন। সদস্যপদ নেওয়াটা অনুষ্ঠান দেখার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা সদস্য তারাও অনুষ্ঠান দেখবেন, যারা সদস্য নয় তারাও অনুষ্ঠান দেখবেন। অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সদস্য হলে আমাদের খানিকটা সুবিধা হয়। তৃতীয় কথা হলো, আজকে আমাদের জিরো আওয়ার আছে। জিরো আওয়ারে আসুন, আপনাদের মতামত দিন। 21শে জুলাই নিয়ে আজকের আমরা আলোচনায় বসবো। থাকবেন শিখা মুখোপাধ্যায়, ডক্টর সিদ্ধার্থ গুপ্ত এবং অংশুমান কর। এবারে শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, মোদিজির মন্ত্রিসভায় বড়সড় রদবদল। মোদী সরকারের এক এবং একমাত্র অ্যাম্বাসেডর উনি নিজেই। হ্যাঁ, অমিত শাহ আছেন, কিন্তু অমিত শাহ মূলত দল, বিরোধী দল, ইডি, সিবিআই, ভিজিলেন্স ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। গোটা ভারতের শাসক দলের রাজনীতির সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন, মুখ একটাই, নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। নির্বাচনের সময় উনিই সানাই, বাকিরা ওই সানাইয়ের পাশে পোঁ ধরা বাজনদার মাত্র। সংসদে উনিই দিশা নির্ধারণ করে দেন এবং মাথায় রাখুন, উনি 2014-তে প্রধানমন্ত্রী হবার পরে 12টা বছর 24x7 এই কাজটাই করেছেন, করে যাচ্ছেন। দেশে থাকুন আর বিদেশেই যান, সরকার আর দলের প্রচারের প্রতিটা বিষয় ওনার হাতে। এমন কোনো ইভেন্ট দেখাতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি, এমন কোনো ইভেন্ট দেখাতে পারবেন না, সে দেশে হোক আর বিদেশে, যা এমনি এমনি হয়েছে। প্রত্যেকটা স্ক্রিপ্টেড, প্রত্যেকটা মেটিকুলাসলি ডিজাইনড। সে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খাওয়াই হোক, আর সেসেলসে গজকচ্ছপ তাকে পাতা খাওয়ানোই হোক। 10ই জুন মোদিজি একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছুঁয়েছেন, অর্থাৎ জওহরলাল নেহরুকেও পার করেছেন। যদি জওহরলাল নেহরুর 47 থেকে 52 আমরা না ধরি, তার কারণ ওটা নির্বাচিত প্রধানমন্ত্রী নন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন 52 থেকে, তাহলে উনি সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন বা পার করে গেলেন। সেসেলসে গজকচ্ছপকে পাতা খাইয়ে বলেছেন, এই দীর্ঘজীবী অ্যালডেব্রা কচ্ছপ কত কিছুই না দেখছে। যারা বুঝদার তারা বুঝবেন। মোদিজি রাজ্য অনুযায়ী পাগড়ি পরেন, রাজ্য অনুযায়ী ভাষণের মধ্যে কোটেশন দেন, এগুলো তো সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন। কিন্তু 12 বছর তো কম নয়। দল বাড়ছে, রাজ্যে রাজ্যে ক্ষমতা বাড়ছে, আর ক্ষমতা থাকলে মৌমাছিদের ভনভনানি শুরু হয়ে যায়, চাক ভাঙা মধুর লোভে হাঁচর পাঁচর মানুষের চোখে পড়ে। সেই পর্বটা না শুরু হয়ে গেছে। গুজরাট থেকে মধ্যপ্রদেশ, রাম মন্দির থেকে মথুরা মন্দির, সর্বত্র সেই ছবি স্পষ্ট। সবচেয়ে বড় সমস্যা অর্থনীতিতে। এই তো এবারে আমরা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি ইত্যাদি বলার পরে যখন প্রধানমন্ত্রী ব্যয় সংকোচের কথা বলেন, সোনা না কেনার কথা বলেন, তখন বোঝা যায় বিভিন্ন কারণে সংকট একেবারে ঘাড়ে এসে চেপে বসেছে। কোথা থেকে শুরু করি? ধরুন, বড় বিনিয়োগ, রিয়েল ইনভেস্টমেন্ট, কোর সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে কি? সরকার ইনফ্রাস্ট্রাকচারে বিরাট বিনিয়োগ করেছে। সেসব বিনিয়োগের সিংহভাগ কে পেতে পারেন, কে পেয়েছেন তা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু দেশের ভেতরে আম্বানি আদানিদের বিনিয়োগ, বড় শিল্পপতিদের বিনিয়োগ কোথায়? যদি বা কোনো প্রজেক্টের কথা শোনেন তাহলে খোঁজ নিয়ে দেখুন, সেখানেও টেক ওভার আছে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে বিরাট ঋণ। আমার আপনার এলআইসি বা পিএফ এর বিনিয়োগের টাকায় ওনারা বিনিয়োগ করছেন। আমার আপনার পিএফ এর টাকা বিনিয়োজিত হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ওনাদের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ওনাদের অনেকেই বিদেশে বিনিয়োগ কিন্তু করছেন, সে খবর তো আছে। তাহলে বাকি থাকে ফরেন ইনভেস্টমেন্ট। চলতি জুন মাসে শেয়ার বাজার থেকে 53,000 কোটি টাকা বিদেশি বিনিয়োগ উবে গেছে, তুলে নেওয়া হয়েছে। কেন? তারা ভারতে বিনিয়োগ সুরক্ষিত বলে মনে করেন না, 1। 2, ভারতে বিনিয়োগ করে তাদের সেই পরিমাণ লাভ হচ্ছে না যা তারা আশা করেন।
কেবল মে মাসে বাণিজ্য ঘাটতি মানে আমরা যত আমদানি করি আর যত রপ্তানি করি তার ফারাক রেকর্ড $28 বিলিয়ন। মানে আমরা রপ্তানির চেয়ে আমদানি বেশি করছি। বেকারত্ব হু হু করে বাড়ছে, আর তার সবচেয়ে বড় কারণ ছোট আর মাঝারি শিল্পের দুর্দশা। যেখানে সব থেকে বেশি চাকরির সুযোগ ছিল সেই এমএসএমই সেক্টর ধুঁকছে পুঁজির অভাবে, বাজারের অভাবে আর চাহিদার অভাবে। যারা চাকরি করেন তাদের মাইনে বাড়ছে না, কোনো কোনো ক্ষেত্রে কমে যাচ্ছে, নতুন চাকরি তৈরি হচ্ছে না। একটা ছোট্ট তথ্য পেলাম, আমাদের সারা দেশে বিভিন্ন প্রকল্পে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার জিডিপির 0.5%। মানে এই যে বিভিন্ন রকমের দেওয়া হয় না, এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার, যাই হোক, এরকম সারা দেশে তো বিভিন্ন রকমের আছে, সেটা হচ্ছে 0.5% অফ দ্য জিডিপি ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হচ্ছে। আর সারা দেশে গবেষণা মানে R&Dর জন্য জিডিপির 0.64% ব্যয় হচ্ছে। 0.64% মাত্র ব্যয় হচ্ছে গোটা দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। চীনে কত? জিডিপি 2.80, মানে $549 বিলিয়ন তারা ব্যয় করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। ফলে আমাদের হাতে প্রোডাক্ট নেই, বেচবোটা কি? বাজারে গিয়ে দেখুন, আমাদের দেশের তৈরি একটা মোবাইল নেই, একটা ইলেকট্রনিক্স গ্যাজেট খুঁজে পাবেন না। যদি বা দু চারটে ভারতীয় নাম থাকে তাহলে জানবেন সেগুলো স্টিকার, ভেতরে মাল হয় চীন, না হলে কোরিয়া, না হলে জাপান। আমরা এখনো স্ক্রুড্রাইভার টেকনোলজিতে বসে আছি। চিপ আসছে, সার্কিট আসছে, বোর্ড আসছে, আমরা খাপের মধ্যে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিচ্ছি। এটাই আমাদের বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান, এটাই আমাদের স্বনির্ভর অর্থনীতি। আমাদের দেশের একটা ব্র্যান্ডের নাম বলুন যা নাকি পৃথিবীতে বাণিজ্য করে? একটা। পৃথিবী জুড়ে কিছু বিক্রি করে? একটাও নেই। ওইটুকু পুঁচকে দেশ কোরিয়া, তাদের হাতে স্যামসুং আছে, এলজি আছে, হুন্ডাই আছে, কিয়া আছে, চীনের আলিবাবা আছে, জিওমি আছে, হুয়াই আছে, টেনসেন্ট আছে, মোটাই আছে, বাইডু আছে, লেনোভো আছে। আমরা শেষ অর্থনীতিতে নতুন গতি দেখেছিলাম 90-এর দশকে। খোলা বাজার অর্থনীতি চালু হবার সঙ্গে সঙ্গে এক ধরনের বাণিজ্য শুরু হয়ে গেল। প্রোডাকশন নয়, কোর ইন্ডাস্ট্রি নয়, এমএসএমই নয়, বাণিজ্য শুরু হয়ে গেল। আমরা ভারতে বসেই ব্রুট পারফিউম আর বার্ডওয়াইজারের বিয়ার পেয়ে গেলাম, বা কিছুদিনের মধ্যে সেগুলো এসে গেল। আজও সেই বাণিজ্য ধুয়েই আমরা খেয়ে যাচ্ছি। স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যা হয়েছে, যতটুকু হয়েছে, তা বেসরকারি ক্ষেত্রে, মানে সোজা কথা, পয়সা ফেলুন, ডিগ্রি নিন, পয়সা ফেলুন, চিকিৎসা নিন। তার বাইরের বিশাল ভারতের আম আদমি ক্রমশ সংকুচিত হচ্ছে। তাদের সামর্থ্য আর অর্থনৈতিক বৈষম্য নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। মাত্র 1% ধনকুবেরদের হাতে দেশের 40% সম্পদ গিয়ে জড়ো হয়েছে। তলার 50% মানুষের হাতে মাত্র 6.4% সম্পদ পড়ে রয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে দুর্নীতির বড় বড় খবর বেরিয়ে আসছে। মনে আছে বোফোর্সের সময় উত্তর ভারত জুড়ে স্লোগান উঠেছিল, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আজ সেই বোফোর্সের কথা মনে করিয়ে দিচ্ছে রাম মন্দির ঘোটালা। বাচ্চারা স্লোগান দিচ্ছে, রাম কো লুট লিয়া ভাজপাইও নে। হ্যাঁ, এটা উত্তর ভারতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে, কারণ একটা অভিযোগ থেকে যে ঘোটালার সূত্রপাত, সেখানে এখন বড় বড় নাম জুড়ে যাচ্ছে। এবং যা বেরিয়েছে 80 লক্ষ টাকা, সেটা নাকি খুব টিপ অফ দ্য আইসবার্গ। আরো নাকি অনেক বেশি হয়েছে। একটা রাম মন্দির নিয়ে আর একটা অনুষ্ঠান করব, যা যা খবর পাচ্ছি সেগুলো নিয়ে। এবার চম্পত রায় পদত্যাগ করেছেন, কিন্তু কেবল পদত্যাগে বিষয়টা থামছে না। সেটা নিয়ে আলোচনা হবার কথা ছিল আজ, সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে 7 তারিখ পর্যন্ত। আরো অনেকের নাম বেরিয়ে আসছে, গ্রেপ্তারের দাবি উঠছে, মন্দির দুর্নীতি ছড়িয়ে পড়ছে। একই অভিযোগ এসেছে মথুরা থেকে। আসলে ক্ষমতার বিষ ছড়িয়েছে সর্বত্র। এবং দেখুন, এগুলো হিন্দু মুসলমানের পরিচিত রাজনীতির বাইনারির কথাই নয়। এখানে ভিলেনও হিন্দু, হিন্দু সম্প্রদায়ের নেতারা। আবার একটু সচ্ছল ঘরদোরের যারা বিভিন্ন পরীক্ষার পড়াশুনো করছেন, বাবা মা ঘটিবাটি বেচে বিভিন্ন কোর্সে ভর্তি করাচ্ছেন, সেখানে পেপার লিক হয়ে উঠছে ঘুম কেড়ে নেবার মতন সমস্যা। বছরে 100 জন আত্মহত্যা করেছেন এই ছোট ছোট ছাত্রছাত্রীরা। তাকে ঘিরে ওই আরশোলা পার্টি মাঠে নেমেছে, সোনাম ওয়াংচুক অনশন আজ 4 দিনে পা দিল। কি করবেন নরেন্দ্র মোদী? গতকাল 4 ঘন্টা মিটিং করেছেন বিভিন্ন দপ্তরের সেক্রেটারিদের সঙ্গে।
আনানো হয়েছে বিভিন্ন দপ্তরের তথ্য, পারফরমেন্স রিপোর্ট। এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে দেশের মানুষের কাছে মেসেজ দিতেই হবে। সময় হু হু করে বেরিয়ে যাচ্ছে। কদিন আগে মোদীজি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই বলেছিলেন এই শুভেচ্ছা জানানো হলো এক ধরনের সায়, না হাজার দাবি আসলেও আমরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলবো না। কিন্তু এখন শোনা যাচ্ছে খুব দ্রুত বদলাচ্ছে দেশের রাজনীতির ছবি। মোদীজি এই গোটা পরিস্থিতি সামাল দিতেই বেশ কিছু পদক্ষেপ নেবেন, যার মধ্যেই আছে অর্থমন্ত্রীকে সরানো, আছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। রাজধানীর গলি মহল্লাতে জোর গুজব নির্মলা তাইয়ের জায়গায় আসছেন শক্তিকান্ত দাস, 25তম রিজার্ভ ব্যাংকের গভর্নর, আপাতত প্রিন্সিপাল সেক্রেটারি টু পিএম। জানা যাচ্ছে বেশ কিছু মন্ত্রীকে সরানো বা দপ্তর বদলানো হচ্ছে। শরিক দলের কিছু সাংসদকে জায়গা দেওয়া হবে, কারণ প্রধানমন্ত্রীর কাছে চন্দ্রবাবু নাইডুর ইদানিং কাজকর্ম তো ভালো থাকার কথা নয়, কাজেই সেই দিকটাও দেখতে হচ্ছে। হ্যাঁ, এটা সেই কৃষি আইন ফেরত নেবার মতো এক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেবার ইস্যু একটাই ছিল, কৃষক আন্দোলন। এবার দলের মধ্যে বিরোধিতা, রাজ্যে রাজ্যে দুর্নীতি, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে হঠাৎ দেশ জুড়ে আরশোলাদের জড়ো হওয়া, সোনাম ওয়াংচুকের অনশন এবং উত্তর ভারতে হাড় হিম করা রাম মন্দির ঘোটালা, উত্তরপ্রদেশের রাজনীতি, যোগী অমিত শাহের ইকুয়েশন, সব মিলিয়ে একটা সমস্যার পাহাড় তৈরি হয়েছে। সেই বিরাট সমস্যাকে কেবল মন্ত্রিসভাতে রদবদল করে মিটিয়ে ফেলা সম্ভব? মাথার ওপরে আরএসএস আছে, বিরাট সংগঠন আছে, অর্থবলের কোনো তুলনা নেই, 24/7 একটা ইলেকশন মেশিনারি কাজ করছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপরে প্রভাব একটা চূড়ান্ত পর্যায়ে, বিভিন্ন ভিজিলেন্স অর্গানাইজেশন হাতে আছে, নির্দেশ অনুযায়ী তারাও কাজ করছে, আর দিনের শেষে এক ক্যারিসমেটিক নেতা নরেন্দ্র মোদী মাথায় আছে। একেই বলে অপ্রতিরোধ্য শক্তি, জগন্নাথের রথ। কিন্তু তারপরেও যদি মোদীজির মন্ত্রিসভায় বড় সড় রদবদল হয় এই মধ্যিখানে, তাহলে সেটাই বলে দেবে যে এসবের পরেও উল্টো দিকে চাকা ঘুরছে, কোথাও অন্য সংকেত পাচ্ছেন মোদীজি। আর সমস্ত গুজব সরিয়ে দিয়ে দু একজন রাঘব চাড্ডার মতন কিছু নেতাকে মন্ত্রিসভাতে এনে যদি এই এপিসোড শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মোদীজি বা দলের কাছে তেমন কোনো বড় বিপদ সংকেত এখনো নেই। কাজেই আপাতত দিল থামকে बैठिए, মন্ত্রিসভায় কিছু তো বদল হবেই। সেটা যদি দু একজনের হয় তাহলে বুঝবেন বিজেপির কাছে তেমন কোনো বিপদের ঘন্টা বাজছে না। কিন্তু যদি বড় রকমের রদবদল হয় তাহলে কিন্তু বুঝবেন সমস্যা তৈরি হয়েছে, সমস্যা বাড়ছে। আর সেক্ষেত্রে হাতে কিন্তু মাত্র 2-2.5 বছর সময় আছে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।